সোহিনী ফোনের অপর প্রান্তে আনোয়ারের কণ্ঠ শুনে কনফার্ম করল, আঙ্কেল, চিন্তার কিছু নেই, আমি ঠিক আছি, সব কিছু গুছিয়ে নেব। আনোয়ারের কণ্ঠ ভেসে আসল, সোনা, ঠিক আছে। আজ এই সকালে তোমার প্রতিশোধের শুরুটা করো। তোমার ভালোবাসা যে কেড়ে নিয়েছে, তাকে ট্রেলার দেখিয়ে দাও। সোহিনী তার ভেতরে গভীর পরিকল্পনা আঁকছিল, আর এই কথাগুলো তার মনোভাবকে আরও দৃঢ় করে তুলল। ফোনের অন্য পাশ থেকে সোহিনী ফিসফিস করে বলল, আঙ্কেল, ওই ছোটলোকের বাচ্চাকে আমি আজকে জাস্ট ট্রেলার দেখাবো, আর সিনেমা তো আবরারের কলিজা দিয়ে দেখাবো। তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল, যেন সে নিশ্চিত যে তার পরিকল্পনা সফল হবে। আনোয়ার আবারও সাবধানী কণ্ঠে বললেন, সাবধানে থাকো, কেউ যেন ধরতে না পারে। শুরু করো, রাখছি আমি। তারপর ফোন কেটে দিল। সোহিনী ফোন নামিয়ে একবার আরেকবার বাঁকা হাসি দিল। তারপর বলল, ভালোবাসা, তাই না? খুব ভালোবাসা তো। এই ভালোবাসা একটু ঘি ঢালতে হবে। আবরার, আমার হবে। মাঝখান থেকে ওই ছোটলোক আর তার ছেলে মেয়েদের আউট। সোহিনীর মুখে হাসি ছড়িয়ে পড়ল, যেন সে নিজেই নিজের কৃতিত্বের আনন্দে ডুবে যাচ্ছিল। সোহিনী তার পরিকল্পনার এক ধাপ পরবর্তী দিকে এগিয়ে নিয়ে যেতে চলল। রুম থেকে বের হয়ে সে খুব সাবধানে ড্রেসিং টেবিলের উপরে রাখা তেলের বোতলটি তুলে নিল। আস্তে আস্তে পা ফেলে সে আবরারের রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছাতে সে চুপিসারে বসে পড়ল, যেন কেউ লক্ষ্য না করে। তারপর হাতে ধরা তেলের বোতলটি খুলে তেলের সমস্তটা দরজার মেঝেতে ফেলে দিল। তেলের ছিটানো ছোপে এক ধরনের কুৎসিত অভিসম্পাতের মতো মনে হচ্ছিল, যেন সোহিনী নিজেকে তার প্রতিশোধের দিকে আরও এক পা এগিয়ে নিয়ে যাচ্ছিল। বাঁকা হাসি দিয়ে সে উঠে দাঁড়াল, তার চোখে এক ধরনের মন্দ চক্রান্তের ছায়া ছিল। এক দৃষ্টিতে দরজার চারপাশে তাকিয়ে দেখল, কেউ নেই। নিশ্চিত হয়ে সে আবারও নিজের রুমে চলে গেল, তেলের বোতলটি ডাস্টবিনে ফেলে দিয়ে। তার মনে হচ্ছিল, সে এখন আর ফিরবে না, তার পরিকল্পনা সামনে এগিয়ে চলছে, আর তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো পথ গ্রহণ করবে। সোহিনী আবারও আবরারের রুমের সামনে এসে দাঁড়াল। তার চোখে এক চরম প্রতিশোধের আগুন ছিল, কিন্তু এবার সে অভিনয়ের খেলা খেলতে চলেছে। সে আস্তে আস্তে মেঝেতে বসে পড়ল, এমনভাবে যেন কেউ দেখলে মনে করবে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে গেছে। তার চোখে অভিনয়ের এক ধরনের সূক্ষ্ম দৃষ্টি ছিল, যা একেবারে নিখুঁতভাবে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রস্তুত। তারপর হাঁটুতে এক হাত রেখে এবং অন্য হাত কোমরে দিয়ে সোহিনী সজোরে চিৎকার করে কান্না করতে শুরু করল, যেন তার শরীর পুরোপুরি ভেঙে গেছে। তার ভয়ানক আওয়াজ যেন আবরারের রুম পর্যন্ত পৌঁছাল। আল্লাহ গো, আমার কোমর ভেঙে গেছে। আল্লাহ, কেউ এসে আমাকে তোলে। তার কান্না এতটাই বেদনায় পূর্ণ যে শোনা মাত্র আতিয়া তাড়াতাড়ি দরজা খুলে বাইরে চলে আসে। আতিয়ার মুখে আতঙ্ক এবং উদ্বেগ স্পষ্ট ছিল। সে রুমের বাইরে আসতেই সোহিনীর কান্না শুনে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার পা পিছলে যায় তেলের কারণে, যা সোহিনী আগে ফেলে দিয়ে গিয়েছিল। আতিয়া কোনোভাবে নিজের ভারসাম্য রক্ষা করতে পারল না এবং মেঝেতে পড়ে গেল। তার কোলে আনিয়া ছিল, এবং আতিয়া ইনস্টিংক্টিভলি আনিয়াকে বুকের সাথে চেপে ধরল যেন তার কোনো ক্ষতি না হয়। কিন্তু তার নিজস্ব শরীরের ব্যথা খুবই তীব্র ছিল। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আনিয়া মায়ের কোলে কান্না করে উঠল, আতিয়ার দুঃখ দুর্দশা যেন আরও বাড়িয়ে দিল। টিল 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 টিল। আবরার পা যেন দ্রুত দ্রুত এগিয়ে চলছিল, তার চোখে ছিল এক ধরনের অস্থিরতা আর উদ্বেগ। মেয়ের কান্নার আওয়াজ শুনে সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারেনি। দ্রুত বাইরে এসে সে দেখল আতিয়া মেঝেতে পড়ে আছে, চোখ মুখ কুঁচকে গড়াগড়ি খাচ্ছে এবং তার কোলে আনিয়া কান্না করছে। দৃশ্যটা খুবই শোকাবহ ছিল, কিন্তু সবথেকে বড় অবাক করা বিষয় ছিল সোহিনীর নির্বিকার ভাব। সে তেমন কিছুই অনুভব না করেই মেঝেতে পড়ে থাকার মতো আচরণ করছে, যেন কিছুই হয়নি। বাড়ির সব সদস্য একে একে আবরারের রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মোহনা ও আবরার একসাথে তাড়াতাড়ি গিয়ে আতিয়ার পাশে দাঁড়ালেন। মিসেস মোহনা সজোরে আনিয়াকে কোলে তুলে নিলেন, এবং আবরার দ্রুত তার স্ত্রী আতিয়াকে তুলে ধরল। আতিয়া এতটাই কষ্ট পাচ্ছিল যে তার দাঁড়িয়ে থাকারও ক্ষমতা ছিল না, কোমরের ব্যথা এমন অনুভূত হচ্ছিল যেন ভেঙে গেছে, সাথে পেটের কাটা তো ছিলই। সে আবারও পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু আবরার তাকে কোলে তুলে নিল, যেন তার সমস্ত শক্তি দিয়ে তাকে আঁকড়ে ধরে রাখল। এদিকে সোহিনী যেন কিছুই জানে না,
এমনভাবে বসেছিল যেন সে কোনো কিছু ঘটেনি। মিসেস জোনাকি আর মিস্টার তানজির সোহিনীকে তুলতে যাওয়ার জন্য এগিয়ে আসতেই আবরার তার কড়া গলায় বলে উঠল, মেহমানদের মতো থাকাই শ্রেয়, কিন্তু আমার ব্যক্তিগত জিনিসে কেউ হাত দিলে আমি সেটা কখনো সহ্য করব না। আজকের হিসাবটা আমি তুলে রাখলাম, সময় মতো ফিরিয়ে দেব। আবরারের কড়া কথা শুনে সবাই একটু থেমে গেল, কিন্তু সে আর অপেক্ষা করেনি। একে একে সবাইকে কোনো উত্তর না দিয়ে আবরার আতিয়াকে কোলে নিয়ে রুমে ঢুকে পড়ল। তার চোখে এক ধরনের সিদ্ধান্তের দৃঢ়তা ছিল, যেন এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শুধু আতিয়া ও তার সন্তানদের নিরাপত্তা। আবরার চলে যাওয়ার পর মিসেস মোহনা ধীরে ধীরে আবরারের রুমে ঢুকলেন। সোহিনী তখনও কেমন যেন নির্বিকার ছিল, তার মুখাবয়বে কোনো অনুতাপ বা দ্বিধা ছিল না। মিসেস জোনাকি সোহিনীকে ধরে তাদের রুমে নিয়ে এলেন। রুমে ঢুকতেই সোহিনী সোজা হয়ে দাঁড়িয়ে তার জামা ঝাড়তে লাগল, যেন কিছুই হয়নি। এই দৃশ্য দেখে মিসেস জোনাকি তার অবাক হয়ে বললেন, আম্মু, তুই ঠিক আছিস তো? সোহিনী ভ্রু কুঁচকে একটু বিরক্তভাবে বলল, আমার আবার কি হবে? জোনাকি কিছুক্ষণ থেমে তার দিকে তাকিয়ে বললেন, তুই না তো পড়ে গিয়েছিলিস, চিৎকার করে কান্না করছিলিস। সোহিনী এক হাত দিয়ে মাছি তাড়ানোর মতো বলল, দূর, আমি পড়িনি। পড়েছে ওই ছোট লোক, সেই সুন্দরভাবে আমার সামনে। আমি তো জাস্ট নাটক করছিলাম। জোনাকি আর তানজির হালকা অবাক হয়ে বললেন, মানে? এবার সোহিনী একে একে সবকিছু খুলে বলল। তার কথাগুলো শোনার পর জোনাকি আর তানজির একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। মেয়ের মাথায় হাত রেখে জোনাকি বললেন, গুড জব। তারপর একটু গম্ভীর হয়ে বললেন, কিন্তু সাবধানে, আবরার আজকেই সাবধান বাণী দিল। এমনভাবে এগোবে যেন সে কিছুই বুঝতে না পারে। সোহিনী হুম বলে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল, এবং একসাথে তারা তিনজন হেসে উঠল। তাদের হাসির প্রতিধ্বনি চার দেওয়াল ঘিরে কেঁপে উঠল, যেন রুমের ভিতরে এক ধরনের ভয়ঙ্কর কিন্তু রহস্যময়ী হাসি ভেসে উঠল। সময়টা যেন তাদের নিয়ন্ত্রণে ছিল, আর তাদের হাসি ছিল এক ধরনের চ্যালেঞ্জ, যা শিগগিরই তাদের পরবর্তী পদক্ষেপের দিকে ইঙ্গিত করছিল। আতিয়া অচেতন হয়ে পড়েছিল। ডাক্তার একটু আগে এসে দেখে গেছে, তার শরীরে ব্যথা এবং ঘুমের ইনজেকশন দিয়ে গেছে। আস্তে আস্তে সে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছিল, তার নিঃশ্বাস আরও ভারী হচ্ছিল। সবার মনোযোগ ছিল আতিয়ার প্রতি, কিন্তু আবরারের এক মুহূর্তের বিশ্রামও ছিল না। সে তার দৃষ্টি মিসেস মোহনাকে লক্ষ্য করে বলল, দাদি, আনিয়া আর আরিয়ানকে নিয়ে এখানেই থাকো। রুম থেকে বেরোতে হবে না, আমার জরুরি কাজ আছে, কমপ্লিট করে আসছি। তারপর কোনো দিকে না তাকিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটি বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেল। আবরার এখন সোজা সোহিনীর রুমের দিকে পা বাড়াল। সোহিনী এখন শুয়ে শুয়ে ফোনে কিছু করছিল, আনঅ্যাওয়্যার অব দি ইম্পেন্ডিং কনফ্রন্টেশন। আবরার এক ঝটকায় তার রুমে ঢুকল এবং সোহিনীকে বেড থেকে তুলে ফেলল। সোহিনী হতবাক হয়ে গেল। সে কিছু বলার আগেই আবরার তার বাম গালে একটা শক্ত চড় মারল। সোহিনী হেলান দিয়ে পড়ে গেল এবং হাত দিয়ে গালটা ধরে বসে রইল। আবরার থেমে থাকল না, আবারও সোহিনীর গালে চড় মারল। সোহিনী এবার মাথা ঘুরে বেডে পড়ে গেল। আবরার সোহিনীর দিকে এক আঙ্গুল তুলে শাসিয়ে বলল, এইটা জাস্ট তোর ট্রেলার। দ্বিতীয়বার আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার চেষ্টা করলে তোকে পুরো সিনেমা দেখিয়ে যাব। বিনোদন ছাড়াই মাইন্ডেড। বলেই আবরার দ্রুত সোহিনীর রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা জোরে বাড়িয়ে দিল, যার ফলে সোহিনী একটানে কেঁপে উঠল। পুরো ঘরটা যেন কেঁপে উঠেছিল আবরারের তীব্র অভিশাপের মতো। আবরার চলে যাবার পর সোহিনী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। তার গালে আবরারের চড়ের আঘাত এখনও তাজা ছিল, ঠোঁট থেকে রক্ত বের হয়ে আসছিল। সোহিনী ঠোঁটে হাত দিয়ে রক্ত সংগ্রহ করল, তারপর সেটা চোখের সামনে ধরে কিছু সময় তাকিয়ে রইল। রক্তের লাল গাঢ়তা যেন তার অভ্যন্তরীণ উত্তেজনা ও ক্ষোভের প্রতীক হয়ে উঠেছিল। তারপর সোহিনী এক করুণ হাসি দিয়ে বলল, তোমাকে পাওয়ার জন্য এই রকম রক্ত ঝরাতে আমি প্রস্তুতি, মাই ডিয়ার আবরার ফাহাদ। তার কণ্ঠে একটা তীব্র, প্রায় খুনসুটির হাসি ছিল, যেন সে আসল খেলায় প্রবেশ করেছে। সে আবারও ঠোঁট চেট রক্ত পরিষ্কার করল, আর গম্ভীর হয়ে বলল, কিন্তু আমি তো ওই ছোটলোকদের তোমার জীবন থেকে সরাবো, সেটা তুমি চাইলেও বা না চাইলেও, আমার কিছু যাই আসে না। সোহিনীর চোখে অদৃশ্য এক অগ্নি ছিল, যেন সে এখন যুদ্ধের জন্য প্রস্তুত, আর আবরারের জীবনেও এক অদৃশ্য বিপদ ছড়িয়ে দিতে চায়।
তার তীব্রতা এখন তার মধ্যে, এবং সে জানে আর কাউকে ছাড় দেওয়ার জন্য সে প্রস্তুত নয়। সেদিনের পরে কেটে গেল 5 দিন। এই 5 দিনে আতিয়া অনেক সুস্থ হয়ে গেছে। তবুও আবরার ওকে নিচে নামতে দেই না, দরকার পড়লে নিজে কোলে নিয়ে নিচে নামাই। সেই দিনের পরে আবরার সমস্ত বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়ে রাখছে। এই কথাটা আপাতত কেউ জানে না, সবার অজানা। আতিয়া বিরক্ত হয়ে বলল, আমি একা যেতে পারব, আপনি সরে যান। আবরার এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণেই কড়া স্বরে বলল, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? তারপরও 100 বার একই কথা বলছ। আর আমি 1000 বার বললাম, নিচে কি যদিও থাকে, একটু পরে নিয়ে যাচ্ছি। কথা কি কানে যাচ্ছে না? আতিয়া এবার বিরক্তি গলায় ফুটিয়ে তুলল, সমস্যা কি আপনার? আবরার ডিভান থেকে উঠে ধীর পায়ে এগিয়ে এসে বেডে বসল আতিয়ার একদম কাছে। তারপর দুপাশে হাত রেখে আতিয়াকে ঘিরে ফেলল, যেন একটা খাঁচায় বন্দি করে ফেলেছে। আতিয়া কিছুটা অবাক হয়ে গেল। এতটা কাছে আসার দরকার কি ছিল? আবরারের উষ্ণ নিঃশ্বাস আতিয়ার গাল ছুঁয়ে যাচ্ছিল, তার গায়ের সুবাস মিশে যাচ্ছিল বাতাসে। আতিয়া একটু সরে যেতে চেয়েছিল, কিন্তু আবরার হেসে বলল, সমস্যা? সমস্যা তো একটাই, এত সুন্দরী বউকে একা বাইরে যেতে দিতে আমার একটুও ইচ্ছে করছে না। আতিয়া ভ্রু কুঁচকে বলল, আজব, সরেন আমার উপর থেকে, আমি আপনার কোনো বউ না। আবরার এবার আরও একটু ঝুঁকে এলো, চোখে এক ধরনের খুনসুটির ঝলক। তার কণ্ঠ নরম হলেও গভীর। আতিয়ার মনে কাঁপুনি ধরিয়ে দিল। আমি তো তোকে বলিনি যে তুই আমার বউ, আবরার হাসতে হাসতে বলল। আতিয়া থতমত খেয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে এলো। কিন্তু সে সহজে হার মানবে না, কিছু একটা বলতে যাবে, দেখে না। তার আগেই আবরার কোনো সুযোগ না দিয়ে আতিয়ার নরম ঠোঁট দুটো নিজের করে নিল। আতিয়া প্রথমে হতভম্ব হয়ে গেল। হঠাৎ এই আক্রমণে তার শরীর কেঁপে উঠল, হাত দুটো ধাক্কা দেওয়ার জন্য উঠল, কিন্তু আবরার ওকে শক্ত করে চেপে ধরল। আতিয়ার নিঃশ্বাস আটকে আসছে, বুকের মধ্যে অজানা এক অনুভূতির ঢেউ উঠছে। এই পরশ, এই উষ্ণতা, এই একান্ত মুহূর্ত, 1.5 বছর আগে ঠিক এই একই স্পর্শ পেয়েছিল সে, আবারও সেই একই অনুভূতি তার শরীর ও মনে ছড়িয়ে পড়ল। আতিয়া নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করল, কিন্তু আবরার ছাড়ার পাত্র নয়। আতিয়া রেসপন্স করছে না দেখে আবরার একটু বিরক্ত হয়ে ঠোঁটে কামড়ে দিল। উমম! আতিয়া ব্যথায় চোখ বন্ধ করে ফেলল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন সে বুঝতে পারছে, যদি রেসপন্স না করে, এই বেডা তাকে ছাড়বে না। তাই সেও আস্তে আস্তে রেসপন্স করতে শুরু করল। আবরার তার কোমর শক্ত করে ধরে গভীরভাবে চুম্বনে মেতে উঠল। আতিয়ার মনে ঝড় উঠল, শরীর যেন গলে যেতে লাগল তার উষ্ণতায়। ঠিক তখনই হাই লাভ বার্ডস রুমের দরজা ঠেলে এক অপ্রত্যাশিত অতিথিরা ভিতরে ঢুকে পড়ল। আতিয়া চমকে উঠে আবরারের বুকের দিকে ঠেলা দিল, দুজনেই দ্রুত আলাদা হয়ে গেল। আতিয়া লজ্জায় মুখ ঢাকল, আর আবরার বিরক্ত হয়ে দরজার দিকে তাকাল। রুমের দরজা আচমকা খুলে গেল। সাথে সাথেই রাকিব, ফারিহা, অরিস আর সোহিনী একসঙ্গে ভেতরে প্রবেশ করল। দরজার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা একটু উড়ল, কিন্তু তার চেয়ে বেশি তোলপাড় উঠল রুমের ভেতরে থাকা দুইজনের মধ্যে। আবরার আর আতিয়া তখন নিজেদের নিয়ে ব্যস্ত ছিল। তাদের সেই বিশেষ মুহূর্তে হুট করে অন্যদের উপস্থিতি যেন বাজ পড়ার মতো এলো। আতিয়া হঠাৎই আবরারের বুকের ওপর থেকে সরে যেতে চাইল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। রুমে ঢুকেই 4 জন একসঙ্গে চোখে হাত চাপা দিল। উফফো, আমরা কিছুই দেখিনি, ফারিহা সঙ্গে সঙ্গে বলে উঠল। অরিস ভেতরে আসতে আসতে বলল, কিন্তু যা দেখিনি, সেটাই আসলে সবচেয়ে বেশি দেখেছি। আবরার ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি তোদের কারোর রুমে ঢোকার আগে যে নক করতে হই জানিস না? রাকিব হাসি চেপে বলল, আরে, এমন ভাব ধরার কি দরকার? তোরা ঘরে বসে লুতুরপুতুর করছিলি, সেটা কি আমরা জানতাম নাকি? আতিয়া লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইল। তার মুখটা একদম টকটকে লাল হয়ে গেছে। সে একটা বালিশ টেনে নিজের মুখ ঢাকার চেষ্টা করল, যেন এভাবে নিজেকে আড়াল করতে পারবে। কিন্তু আবরার, সে কিন্তু এত সহজে মেনে নেওয়ার পাত্র না। ভ্রু কুঁচকে বলল, হোয়াট? লুতুরপুতুর মানে? রাকিব এবার ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আরে শালা থুক্কু, বিয়াই, তুই লুতুরপুতুর বুঝিস না? আবরার এবার চোখ সরু করে রাকিবের দিকে তাকাল, তার ভেতরে যেন ধীরে ধীরে আগুন জ্বলতে শুরু করেছে। তোর আমি বিয়াই বললাম কোন দিক থেকে?
রাকিব এবার নাটকীয় ঢঙে বুক চাপড়ে বলল, বিআই, তুমি এইভাবে তোমার জামাইকে অস্বীকার করছ? হাই আল্লাহ, কিতনা ডেঞ্জারাস পারসন! আমার বৌমাকে যত তাড়াতাড়ি পারি নিয়ে যেতে হবে। আবরার এবার চোখ বড় করে তাকালো, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখল। দূর শালা, তোকে আমি আমার মেয়ে দেব না, বুঝলি? তারপর বিরক্তি নিয়ে বলল, এমনিতেই আমার চুমুটা ভালোভাবে নিতে দিলি না। বউয়ের কাছে আসলেই তোদের সবাইকে হানা দিতে হবে, তাই না? রাকিব, ফারিহা আর অরিস এবার হো হো করে হাসতে লাগল। কিন্তু ওদের মধ্যে একটা মানুষ এখনও হাসছিল না। সোহিনী। সে একদৃষ্টিতে শুধু আতিয়ার দিকে তাকিয়েছিল, তার চোখে জ্বলজ্বল করছিল অদ্ভুত এক আগুন। যেন ওর চোখ দিয়েই আতিয়াকে ভস্ম করে দেবে। আতিয়া সেটা অনুভব করল, এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ল তার শরীরে। কিন্তু সে চাইলেও নিজের চোখ সরাতে পারছিল না সোহিনীর ভয়ঙ্কর দৃষ্টি থেকে। রুমের ভেতরে তখনও আগের অস্বস্তি টুকটাক লেগে আছে। রাকিব, ফারিহা, অরিস আর সোহিনী একসঙ্গে এসে এমন একটা মুহূর্ত নষ্ট করেছে, যা কেবল আবরার আর আতিয়ার জন্য বরাদ্দ ছিল। আবরার বিরক্তি নিয়ে একবার সবার দিকে তাকালো, আর সবাই মুচকি মুচকি হাসতে লাগল। কিন্তু একমাত্র সোহিনীর মুখে কোনো হাসি নেই। সে শুধু কটমট করে আতিয়ার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি যেন আতিয়াকে ভস্ম করে দেবে। আতিয়া খানিকটা অস্বস্তিতে পড়ে গেল। এই মুহূর্তেই রাকিব এসে আবরারের ঘাড়ে হাত রাখল, শালা না, বিআই। তোর মেয়ে আমার জুনিয়র ছেলের সিনিয়র বউ। এটা তো তাদের জন্মের আগেই ঠিক হয়ে রাখা, বাচাধন। তাই আমি না শুনছি না। আবরারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুহূর্তের মধ্যেই সে রাকিবের কলার চেপে ধরল, তার চোখে দপদপ করছে রাগ। শালা, তুই আমার মেয়ে নিয়ে আর একটা কথা বললেই তোর জিভ টেনে তালগাছে বাঁধিয়ে রাখব। রাকিব সাথে সাথে দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, আরে, বিআই, এত সিরিয়াস হওয়ার কি আছে? আমি তো শুধুই। আবরার তখন সবার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, তোরা সবাই এখানে কি করছিস? অরিস হেসে বলল, আসলে ভাইয়া, আমরা একটা কারণে এসেছি। আবরার ভ্রু কুঁচকে বলল, কি কারণ? অরিস যেন কিছু বলতে গিয়েও দ্বিধায় পড়ে গেল। এই সুযোগে রাকিব মুখ তুলে বলল, ওর কথা বাদ দে, আমার কথা শুন। আমরা চাই যে কোথাও থেকে ঘুরে আসি। আবরার কাঁধ ঝাঁকিয়ে বলল, তো যা। রাকিব চোখ ছোট করে বলল, মানে কি? তুই যাবি না? আবরার নির্লিপ্তভাবে বলল, না, আপাতত আমাকে আর আমার বউকে রেখে তোরা যেখানে ইচ্ছা চলে যা। বরং আমার বাচ্চা দুটোকেও নিয়ে যাস। আমার বউয়ের কাছে এলেই ওরাও হাঙ্গামা শুরু করে। এইবার আতিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নির্লজ্জ পুরুষ, আমি আপনার সাথে কোথাও থাকব না, আমি যাব ঘুরতে। আবরার এবার আতিয়ার দিকে ফিরল, তার ঠোঁটের কোণে দুষ্টুমি খেলা করছে। বাচ্চা বউয়ের মতো থাকো। এত ফোটর করতে বলিনি তোমাকে। আতিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, বাচ্চা? কে বাচ্চা? দুই বাচ্চার মা আমি, আর আপনি আমাকে বাচ্চা বলছেন কোন আক্কালে? আবরার কাঁধ ঝাঁকিয়ে বলল, নামে শুধু দুই বাচ্চার মা হয়েছ, বুদ্ধি দিক দিয়ে তুমি এখনও আমার বাচ্চা বউই রয়ে গেছ। নয়তো স্বামীর সোহাগ ছেড়ে কোনো নারী ঘুরতে যায়? আতিয়া এবার অভিমান নিয়ে বলল, আমি যাই আর কে গেল, সেটা আমার দেখার বিষয় না। আবরার হাসিমুখে বলল, হুশ মেয়ে, এত কথা বলো কেন? আমি আমার বউকে বলছি, তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? আতিয়া একদম থ হয়ে গেল। মানে কি এইসব? আবরার এবার সবার দিকে তাকিয়ে বলল, এইবার তোরা সবাই যা, যেইখানে খুশি সেখানেই যা, শুধু আমার বাচ্চা বউকে আমার কাছে রেখে যা। রাকিব ব্যঙ্গ করে বলল, হো বেটা, জানি তো, এখন লুতুরপুতুর করবি, তা এত জোরে না বাজালেও চলবে। আবরার এবার চোখ সরু করে বলল, এই শালা, তুই লুতুরপুতুর করে যাচ্ছিস, আগে বল তো এর মানে কি? রাকিব দুষ্টুমি হাসি দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ওর দেখা দেখি বাকিরাও বেরিয়ে পড়ল। কিন্তু দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে রাকিব বলল, লুতুরপুতুর মানে হলো বউয়ের কাছে সারাক্ষণ চিপকে থাকা, বউয়ের চাকর হয়ে যাওয়া। এই বলেই আর এক মুহূর্ত দাঁড়াল না, কারণ ও জানে, এখন আবরার এক মুহূর্ত দেরি করলেই ওর ইন্নালিল্লাহি হয়ে যাবে। রাকিবের কথা শুনে আতিয়া হো হো করে হাসতে লাগল। কিন্তু আবরার যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না। রাকিব যা বলেছে তার জন্য একবার যদি ওকে হাতে পেত, তাহলে এক গুলি তো দূরের কথা, একেবারে রিভলভারের সব কয়টা গুলি তার পেটে ঢুকিয়ে দিত। আচমকা আবরার দৌড়ে দরজার দিকে গেল, রাকিবকে ধরতে হবে।
কিন্তু দরজা দিয়ে বের হতেই বুঝতে পারল ও ততক্ষণে লাপাত্তা। একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতে লাগল, শালা, তোর কপাল ভালো যে এত দ্রুত পালিয়ে গেলি। কিন্তু একবার যদি হাতে পাই, তাহলে গুনে গুনে রিভলভারের সব কয়টা গুলি তোর পেটে ঢুকিয়ে দেব। দেখবি কেমন লাগে। কথাটা বলে আবরার একটু শান্ত হল, কিন্তু তখনও ভ্রু কুঁচকে আছে। এদিকে রুমের ভেতরে তখনও হাসির রেশ টাটকা ছিল। কিন্তু কেউ খেয়াল করল না, একজন খুব চুপচাপভাবে কাজ সেরে ফেলেছে। বেড থেকে ধীর পায়ে নেমে একেবারে নিঃশব্দে আতিয়া আবরারের পাশ কাটিয়ে দরজার দিকে এগোল। তার প্রতিটি পদক্ষেপ ছিল একেবারে নিঃশব্দ, যেন এক পাকা চোর যেভাবে বাড়ির মালিকের নজর এড়িয়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একেবারে দরজার কাছাকাছি আসার পরই আবরারের চোখ পড়ে গেল ওর দিকে। এই দাঁড়া! কিন্তু ততক্ষণে আতিয়া দরজার ফাঁক গলে বেরিয়ে গিয়েছে। আবরার হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর এক দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু কিছুই করার ছিল না। আতিয়া তো প্রায় নিচে নেমে গেছে। আবরার এবার কপাল চাপড়ে নিজের দুর্দশার কথা ভাবল। শালার কপাল আমার, বন্ধু বলে বউয়ের চাকর হয়ে গেছি, আর বউটা তো আমার রোমান্সের পর্যন্ত না নিয়েই লাপাত্তা হয়ে গেল। ছি ছি, দুটির মধ্যে একটাও ভালো না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবরার রুমের দরজা আটকে দিল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন মনকে শান্ত করার চেষ্টা করছে। তারপর একদমে ডিভানে বসে পড়ল। সামনে টেবিলে রাখা ল্যাপটপ তুলে নিয়ে খুলে ফেলল অফিসের জরুরি কাজের ফাইল। এখন অন্তত অফিসের ফাইলগুলো নিয়ে বসি, না হলে আমার মতো বউয়ের চাকর হয়ে থাকতে থাকতে একদিন অফিসেরও চাকর হয়ে যাব। মৃদু হেসে নিজেই নিজের কথা শুনে মাথা নাড়ল আবরার। কিন্তু কি আশ্চর্য, ল্যাপটপের স্ক্রিনে চোখ গেলেও মনটা তখনও আটকে আছে ওই এক জায়গায়, আতিয়ার পালানোর দৃশ্য। একদিকে কাজ, অন্যদিকে বউয়ের এই অভিমানী পালানো। আবরার সত্যিই বুঝতে পারছিল না আজকের দিনটা তার জন্য রোমান্সের নাকি শাস্তির। সবার মনেই একরকম উৎসাহ। সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা যখন একবার পাকা হয়ে গেল, তখন আর কেউ যেন আর ধরে রাখতে পারছিল না। সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল এক জায়গায়, আতিয়াকে নিয়ে। আবরার প্রথম থেকেই রাজি ছিল না। তার একটাই কথা, যেও, যেখানে খুশি যাও, কিন্তু আমার বাচ্চা বউকে রেখে যাস। কিন্তু আতিয়া কি আর এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে? সেও জেদ ধরে বসল, আমি যাব। আপনার কথায় আমি আর থাকছি না, এবার আমিও ঘুরব। হাজারবার মানা করা, বোঝানো, ধমক দেওয়া, কোনো কিছুতেই কাজ হল না। শেষমেশ আবরার বুঝল, এই যুদ্ধটা সে হেরেই গেছে। আতিয়া যখন দেখল আবরার আর কিছু বলছে না, তখন সে একেবারে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, আমি তো বলেছিলাম আমি জিতব। আবরার দাঁতে দাঁত চেপে বলল, শুধু জিতছ বললেই হবে না, পুরো ট্রিপে দেখে নিও আমি কেমন তোমার খবর নেই। সেই যুদ্ধের পর অবশেষে দিনক্ষণ ঠিক হয়ে গেল। শুক্রবার রাতে গাড়ি উঠবে, আর সোমবার রাতে সবাই ফিরে আসবে। আজ বৃহস্পতিবার, অর্থাৎ প্রস্তুতি তুঙ্গে। ঘুরতে যাবে রাকিব, ফারিহা আর তাদের ছেলে আরিহান, অরিস, সোহিনী, মিসেস মোহনা আর মিস্টার নাফিস, আবরার, আতিয়া এবং তাদের বাচ্চারা। সবার মনে আনন্দের ঝিলিক। কিন্তু এই আনন্দের মাঝেও একজন আছে, যে বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে ঠিক কি ভাবছে কেউ বুঝতে পারছে না। সে হল সোহিনী। সে এমন একটা ব্যবহার করছে যেন কিছুই হয়নি, যেন তার মনে কোনো ঝড় নেই। হাসছে, কথা বলছে, সবাইকে সাহায্য করছে, শপিংয়ের পরামর্শ দিচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না তার ভেতরটা ঠিক কেমন চলছে। এদিকে মিসেস মোহনা আর মিস্টার নাফিসও বেশ খুশি। তাদের জন্য এটা অনেকদিন পর একটা ভালো পারিবারিক ট্রিপ হতে যাচ্ছে। শপিংয়ের ধুম পড়ে গেল। সেন্ট মার্টিনের সমুদ্রের ঢেউয়ের সাথে মিশতে হলে পোশাক আশাক তো লাগবেই। রাকিব বলল, শোন, আমি কিন্তু চাই আমার বউ আর আমার ছেলে মিলে এমন সব কাপড় কেনে যাতে দেখলেই বোঝা যায় আমরা ফ্যামিলি ট্রিপে এসেছি। ফারিহা হেসে বলল, তাহলে তুমিও তো আমাদের সাথে ম্যাচিং করো। রাকিব ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা আচ্ছা, কিন্তু বেশি স্টাইলিশ না। অরিস হাসল, রাকিব ভাই, আপনি ফ্যাশনের ও বুঝেন না, আর স্টাইলিশ নিয়ে কথা বলেন। আতিয়া এইদিকে ব্যস্ত হয়ে পড়ল নিজের জন্য কিছু বেছে নিতে। কিন্তু তখনই আবরার পাশে এসে দাঁড়িয়ে বলল, শুনো, যা খুশি কিনতে পারো, কিন্তু বেশি রঙিন কিছু কিনো না।
আতিয়া চোখ ঘুরিয়ে বলল, কেন? আমি চাইলে লাল নীল সব রং পরব। আবরার ঠোঁট বাঁকিয়ে বলল, আমি চাইলে তোমাকে সাদা কালোতে আটকে রাখব। আতিয়া আর কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। এই লোকের সাথে শান্তিতে শপিং করা যাবে না। রাকিব হাসতে হাসতে বলল, সবাই নিজের নিজের জিনিস গুছিয়ে নিও, আর দয়া করে কেউ কিছু ফেলে রেখে যেও না। অরিস মজা করে বলল, ভাইয়া, তুমি ভুলেও নিজের ব্রাশ ভুলে যেও না, নইলে আবার সেন্ট মার্টিনের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ খুঁজতে হবে। সবাই হেসে উঠল, তবে একমাত্র আবরার মুখ গম্ভীর করে বলল, আমার কিছু লাগবে না, আমি ব্যাগ গোছাব না। আতিয়া রাগে ফুঁসে উঠে বলল, আপনার জন্য আমি কিছু আনব না, মনে রাখেন। আবরার কেবল হাসল, দেখি তুমি না এনে থাকতে পারো কিনা। সবার ব্যাগ গুছানো শেষ। রাতের গাড়ির জন্য সবাই মুখিয়ে আছে। সেন্ট মার্টিন, আমরা আসছি। এই ভ্রমণ হবে শুধু আনন্দের, নাকি এর মাঝেও কোনো নতুন ঝড় আসবে? সেটাই দেখার বিষয়। সকালের নরম আলোতে সেন্ট মার্টিন যেন স্বপ্নের মতো লাগছে। গাঢ় নীল সমুদ্রের ওপর সূর্যের রশ্মি চিকচিক করছে, বাতাসে হালকা লবণাক্ত গন্ধ মিশে আছে। ঢেউয়ের মৃদু শব্দ যেন একসঙ্গীত হয়ে পরিবেশকে মোহময় করে তুলেছে। আবরার ফাহাদ সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত প্রশান্তি। পাশে আতিয়া বাচ্চাদের নিয়ে ব্যস্ত। 4 মাসের আনিয়া আর আরিয়ান ছোট ছোট হাত পা নাড়িয়ে কোলের মধ্যে আরাম করে ঘুমোচ্ছে। আতিয়া আলতো করে আনিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এদের দেখো, এত আরামে ঘুমাচ্ছে। এত সুন্দর জায়গা এসেও বুঝতেই পারছে না। আবরার হাসল, এখনও বোঝার বয়স হয়নি, কয়েক বছর পর এরা নিজেরাই এখানে আসতে চাইবে। রাকিব আর ফারিহা কাছেই বসে আছে, ফারিহার কোলে তাদের ছোট্ট ছেলে, যে এখনও চোখ কোচলাচ্ছে। রাকিব হেসে বলল, আমাদের তো এসব দেখে মুগ্ধ লাগছে, আর ওরা ঘুমিয়ে ঘুমিয়ে সব মিস করছে। ফারিহা হেসে বলল, একটা কাজ করা দরকার, ওদের বড় হলে আবার এখানে নিয়ে আসব। রাকিব মজা করে বলল, হ্যাঁ, তখন ওদের বাবাদের কাছে বিল চাইবে, আব্বু, আমাদের সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে চলো। সোহিনী ধপ করে বালিতে বসে বলল, বাহ, এখানে বসে থাকতেই ভালো লাগছে, সমুদ্রের শব্দ শুনতে শুনতে সারাদিন কাটিয়ে দিতে পারি। অরিস ভ্রু তুলে বলল, সারাদিন কাটিয়ে দিবি? তোর না সারাক্ষণ নেটওয়ার্ক দরকার, ইনস্টাগ্রামে পোস্ট দিতে হয় না? সোহিনী মুখ বানিয়ে বলল, আরে নেটওয়ার্ক গেলে যাক, এখানে বসে থাকতে পারলে তাতেই শান্তি। রাকিব হাসতে হাসতে বলল, আমার মনে হচ্ছে 1 সপ্তাহের জন্য ওর ফোন কেটে দেওয়া দরকার, তাহলে সত্যিই প্রকৃতি উপভোগ করতে পারবে। সবাই একসাথে হাসিতে ফেটে পড়ল। বাচ্চাদের ছোট ছোট হাত নেড়েচেড়ে মুচকি হাসি, সমুদ্রের মৃদু বাতাস, আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল একদম পারফেক্ট। সবাই হাসিতে মেতে থাকলেও সোহিনীর চোখে ছিল এক অন্যরকম ঝলক। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে যাচ্ছিল। মাঝে মাঝেই সে আনিয়া আর আরিয়ানের দিকে তাকাচ্ছিল, এক অজানা ভাবনা যেন তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ফারিহা যখন আনিয়ার গায়ে হাত বুলিয়ে বলছিল, আমার ছোট্ট পরীটা কত মিষ্টি, তখন সোহিনী মুখে হাসি ধরে রেখে বলল, হ্যাঁ, খুব মিষ্টি। সত্যিই অপূর্ব দেখতে, না? তার কণ্ঠস্বরে কিছু যেন একটু আলাদা লাগল, কিন্তু কেউ খেয়াল করল না। আবরার ব্যস্ত ছিল আতিয়াকে নিয়ে, রাকিব আর অরিস নিজেদের মধ্যেই মজা করছিল। কিছুক্ষণ পর সোহিনী আনমনে বালিতে একটা অদ্ভুত চিহ্ন আঁকছিল। তার ঠোঁটের কোণে হাসিটা আরও গাঢ় হল। সে মনে মনে বলল, এই সুখের দৃশ্যটা খুব বেশি দিন থাকবে না, আবরার ফাহাদ। তুমি যা ভালোবাসো, সেটাকেই ধ্বংস করে দেব। তার দৃষ্টি আবার আনিয়া আর আরিয়ানের দিকে গেল। তার চোখে এক ভয়ঙ্কর শীতলতা নেমে এলো, যেন সে তার মনের গভীরে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা এঁটে বসেছে। সকালের সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস আর নরম রোদের আলো উপভোগ করে সবাই রিসোর্টে ফিরে এলো। হালকা নাস্তার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওরা আবার বের হল। আবরারের অবশ্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, ঘোরাঘুরি তার একদম ভালো লাগে না। কিন্তু বাচ্চা বউকে একা ছাড়তেও মন চাইছিল না, তাই বাধ্য হয়েই সে বের হল আতিয়ার সঙ্গে। আতিয়া আনিয়া আর আরিয়ানকে মিসেস মোহনা আর মিস্টার নাফিসের কাছে রেখে দিল। ওরা দুইজন কোথাও যাচ্ছে না, তাই বাচ্চাদের নিরাপদেই রাখা গেল। ফারিহাও তার ছেলেকে রেখে গেল, যাতে নিশ্চিন্তে একটু সময় কাটাতে পারে। সবাই মিলে আবার সমুদ্রের ধারে গেল। দুপুরের নরম বাতাসে সৈকতের ঢেউগুলো যেন আরও মোহনীয় লাগছিল।
কিছুক্ষণ হেঁটে বেড়ানোর পর ওদের পেট চুচু করে উঠল, তাই সবাই চলে গেল কাছের এক রেস্টুরেন্টে। সাগরের টাটকা মাছ আর স্থানীয় খাবার দিয়ে জমিয়ে লাঞ্চ করল সবাই। লাঞ্চ শেষে এবার তারা বের হল সেন্ট মার্টিনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। জায়গাগুলো দেখে সবার মন ভরে গেলেও আবরার কিছুক্ষণ পরই বিরক্ত হয়ে গেল। সে আতিয়ার পাশে এসে বলল, এই মেয়ে, এত ঘোরাঘুরি করতে তোমার ভালো লাগছে? আতিয়া মুখ ভাঙচি করে বলল, অনেকক্ষণ ভালো লাগছে, আপনার ভালো না লাগলে চলে যান। আবরার কটমট করে তাকিয়ে বলল, বাল, কাকে কি বলি তা আমি নিজেই জানি না। এই মেয়ে তো আমাকে এখানে এনেছে, এখন বলছে আমার ভালো লাগবে না। দূর বাল। আবরারের মুখ থেকে বাল শব্দটা বেরোতেই আতিয়া ঠোঁট টিপে হাসল। কমা 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 কমা। প্রথমেই ওরা গেল ছেঁড়া দ্বীপে, যেখানে পানির রং আরও স্বচ্ছ ও সবুজাব। সবাই নেমে পানিতে পা ভিজাল। আতিয়া আর ফারিহা নুড়ি কুড়িয়ে রেখে দিচ্ছিল, আর রাকিব আর অরিস পানি ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছিল। আতিয়া ফারিহার দিকে তাকিয়ে বলল, এটা কি সুন্দর জায়গা না? একদম স্বপ্নের মতো। ফারিহা ম্লান হেসে বলল, স্বপ্ন দেখিস না, এখানেও কোনো শত্রু লুকিয়ে থাকতে পারে। আতিয়া বিরক্ত হয়ে বলল, তোকে কিন্তু উগান্ডায় পাঠিয়ে দিব বজ্জাত বেডি। ফারিহা হেসে চোখ সরিয়ে নিল, যেন সে কিছু বলতে চাইলেও পারছে না। এরপর ওরা গেল নারকেল জিঞ্জিরায়। প্রচুর নারকেল গাছের সারি আর ঠান্ডা বাতাস ওদের মন ভালো করে দিল। সবাই নারকেল পানি খেল। আবরার আতিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, বেশি নারকেল পানি খাবি না, পেট ফুলে যাবে। আতিয়া জবাব দিল, আপনার সমস্যা কি? আমি যা খাবো তাতে আপনার ক্ষতি কি? আবরার মৃদু হেসে বলল, ক্ষতি আমার না, তোর হবে। পেট ব্যথা হলে রাতে কান্নাকাটি করবি। আতিয়া মুখ ফুলিয়ে বলল, আমি ছোট বাচ্চা নাকি? কমা 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 কমা। এরপর ওরা গেল পশ্চিম সৈকতে, যেখানে ঢেউ একটু বেশি থাকে। সাগরের গর্জন শুনতে দারুণ লাগে। সবাই জুতা খুলে বালিতে হেঁটে চলল। সোহিনী একটু দূরে দাঁড়িয়ে আবরার আর আতিয়াকে লক্ষ্য করছিল, তার চোখে এক অদ্ভুত চাহনি। এদিকে রাকিব ফারিহার সঙ্গে মজা করছিল। রাকিব বলল, ফারিহা, সমুদ্রের শেষ কোথায় বলো তো? ফারিহা কিছুক্ষণ চিন্তা করে বলল, এই প্রশ্নের উত্তর আমিও জানি না। রাকিব হাসল, কারণ তুমি আমার কাছে এসেছ, আর আমার ভালোবাসার শেষ নেই। ফারিহা অবাক হয়ে রাকিবের দিকে তাকিয়ে বলল, উফফো, আজকাল খুব রোমান্টিক কথা বলো তুমি। এবার সবাই সাইকেল ভাড়া নিল। আবরার আতিয়া, রাকিব ফারিহা একসঙ্গে সাইকেলে চড়ল। অরিসও সাইকেল নিতেই সোহিনী সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বসল তার পেছনে। অরিস বিরক্ত হয়ে তাকালেও কিছু বলল না। সাইকেল চালানোর মাঝে আবরার হুট করেই বলল, বউ, তুই এত জ্বালাস কেন আমাকে? আতিয়া ভ্রু কুঁচকে বলল, এই যে, আমি আপনাকে কখন জ্বালালাম? আবরার গম্ভীর মুখে বলল, আমি যে বাসর করতে চাই তোর সঙ্গে, সেটা কি তোর চোখ কান কিছুতেই দেখা যায় না? আতিয়া সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। কিছু বলল না, তবে মনে মনে বলল, পাগল মাফিয়া, নির্জীব মানুষ। এদিকে রাকিব আর ফারিহার মধ্যেও মিষ্টি খুনসুটি চলতে লাগল। রাকিব একটু ধীরে সাইকেল চালাচ্ছিল, আর ফারিহা বারবার পেছনে থেকে ধাক্কা দিচ্ছিল। এই, তাড়াতাড়ি চালান তো, এত ধীরে ধীরে কেন? রাকিব হেসে বলল, ধৈর্য ধরো মিসেস রাকিব, আমি তোমাকে সমুদ্রের হাওয়ায় উড়িয়ে নিয়ে যাব। ফারিহা ভ্রু উঁচিয়ে বলল, উড়াবেন, নাকি নিজেই পড়ে যাবেন? রাকিব হেসে বলল, তুমি পাশে থাকলে আমি কখনো পড়ব না। এইভাবেই কেটে যাচ্ছিল ওদের সুন্দর সময়, তবে সোহিনীর চোখে এক রহস্যময় চাহনি খেলা করছিল। মাঝে মাঝে সে আতিয়া আর আবরার দিকে তাকিয়ে বাঁকা হাসছিল, যেন তার মাথায় অন্য কিছু পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। রিসোর্টে সন্ধ্যা হতে না হতেই সবাই প্রস্তুত হতে শুরু করল। আবরার, আতিয়া, রাকিব, ফারিহা, অরিস এবং সোহিনী, মিস্টার নাফিস আর মিসেস মোহনা তাদের কোলে আনিয়া আর আরিয়ান সবাই গাড়ির জন্য বের হয়ে গেল। সেন্ট মার্টিনের তাজা বাতাস আর সমুদ্রের গর্জন একে একে বিদায় জানিয়ে সবাই গাড়িতে উঠতে শুরু করল। আতিয়া একটু আবেগী হয়ে গেল, আর সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আজকের দিনটা কি মজার ছিল না? আবরার একটু অদ্ভুতভাবে তাকিয়ে বলল, তুই পাশে থাকলে প্রত্যেক দিনই মজার। আতিয়া ভ্রু কুঁচকে বলল, মানে? রাকিব আর ফারিহা পাশেই ছিল। রাকিব বলল, মানে মাফিয়া ওরফে আবরার ফাহাদের জীবন আতিয়া নামক এক মেয়ের জন্য স্থবিত। রাকিবের কথা শুনে আতিয়া মুখ ঘুরিয়ে বাচ্চাদের কাছে চলে গেল।
আবরার রাকিবের দিকে কটমট চোখে তাকিয়ে সেও চলে গেল। কমা 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 অরিস আর সোহিনী গম্ভীরভাবে সাইকেল থেকে নেমে এসে গাড়িতে উঠল। সোহিনী চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, যেন কিছু একটা ভাবছিল। তার মধ্যে কোনো এক অজানা রহস্যের মতো কিছু ছিল। গাড়ি চলে গেল রিসোর্ট থেকে সেন্ট মার্টিনের পেরিয়ে। প্রথম দিকে সবাই একসঙ্গে কথা বলছিল, হাসছিল, কিন্তু গাড়ি যত দূরে চলে যাচ্ছিল, সবাই চুপ হয়ে গেল। সমুদ্রের মৃদু ঝাঝালো বাতাসের মাঝে যেন একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ছিল। আবরার তখনও চিন্তা করে যাচ্ছিল, ঘরোয়ালি আমি তোমার জন্য কত কিছু করতে পারি। এই শান্ত জীবনে কখনো তুমি আমার না হলে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এদিকে সোহিনী একবার তাকিয়ে বলল, কাল রাতেই তো সব শেষ, তারপর যেই ঘটনা ঘটবে সেটা আমার জন্যই হবে। অরিস সোহিনীর কথা শুনে বিরক্ত হয়ে বলল, তুই আবার কি বলছিস সোহিনী? তবে সোহিনী কিছু বলল না, কেবল মুচকি হাসল। রাকিব হেসে বলল, আজকেই শেষ ঘোড়া এইভাবে? ফারিহা তার পাশ থেকে বলল, একটু পরেই যে যার গন্তব্য এ থাকবে আর এমন একসাথে থাকা হবে না। গাড়ি চলে যাচ্ছিল, সমুদ্রের দৃশ্যটা সবার চোখে আর ধরা পড়ছিল না। একটা অন্যরকম নীরবতা ছড়িয়ে পড়ছিল সবাইকে ঘিরে, যেন তাদের ভিতরে আসলেই কোনো কিছু শূন্য হয়ে যাচ্ছে। অবশেষে সেন্ট মার্টিনের সেই শান্ত দিনগুলো ফিরে আসল না। সবাই যখন তাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবরারের মুখে এক অদ্ভুত অনুভূতি ছিল। যত দূরই যাওয়া হোক, আমার জীবন শেষ সেখানেই নয়। টিল 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 টিল। রুমের অন্ধকারে, যেখানে শুধুমাত্র একটি হালকা আলোর ঝলক চোখে পড়ছিল, সোহিনী তার পরিকল্পনা নিয়ে গভীর মনোযোগে বসেছিল। তার মুখে রহস্যময়ী হাসি ফুটে উঠছিল, আর চোখে যেন এক তীব্র দৃঢ়তা ছিল, এক ধরনের বিপজ্জনক আত্মবিশ্বাস। সে মনে মনে হিসাব মিলাচ্ছিল, কিভাবে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল। সোহিনী ভ্রু কুঁচকে ফোনটির দিকে তাকাল। স্ক্রিনে আঙ্কেল নামটি জ্বলজ্বল করছিল, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বাঁকা হাসি দিয়ে সে ফোনটি রিসিভ করল, যেন এই মুহূর্তে তার মধ্যে পুরো দুনিয়ার নিয়ন্ত্রণ ছিল। ঠান্ডা কণ্ঠে বলল, আঙ্কেল, আমার প্ল্যান তো শেষ। এখন আপনার পালা। অন্য প্রান্ত থেকে মিস্টার আনোয়ারের হাসি ভেসে এল। তার গম্ভীর, ঠান্ডা কণ্ঠে শোনা গেল, গুড জব সোহিনী, আমি সবকিছু রেডি রেখেছি। এখন তুমি শুধু আমাকে কল দিবে, তারপর সব দায়িত্ব আমার। কথাগুলো বলেই মিস্টার আনোয়ার কলটি কেটে দিল। সোহিনী ফোনটি নামিয়ে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার চোখে ছিল এক ভয়ঙ্কর নিশ্চয়তা, যেন সে জানত এই মুহূর্ত থেকে আর পিছনে ফিরে তাকানোর কিছু নেই। কমা 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 গভীর রাতের নির্বতায়, যখন চারপাশে এক ধরনের অশান্তি বিরাজ করছে, আতিয়া এখনও বিছানায় শুয়ে ঘুমের জন্য সংগ্রাম করছিল। তার মনটা আজ অদ্ভুতভাবে ছটফট করছে, যেন কিছু একটা ঠিক নেই, কিছু একটা বাকি আছে। ডিভানে বসে আবরার তার ল্যাপটপে কাজ করছিল, মনোযোগ দিয়ে, যেন তার দুনিয়া শুধুমাত্র তার কাজের মধ্যে সীমাবদ্ধ। আনিয়া আর আরিয়ান শান্তভাবে ঘুমাচ্ছিল, যেন তারা পৃথিবীর সব সমস্যার বাইরে। আতিয়া হালকা শব্দে বেড থেকে উঠে বসল। তার গলা চেপে আসছিল, যেন কিছু বলতে চাইলেও কথা বেরোচ্ছে না। তবে সে সাহস করে বলল, এই যে শুনছেন? আবরার তার ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে ভ্রু গুটিয়ে উত্তর দিল, বলো। আতিয়া যেন কষ্টে চাপা পড়া এক দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমার আব্বু কি এখনও বেঁচে আছে, নাকি তাকে মেরে ফেলেছেন? আবরার এক পলক তাকিয়ে তার দিকে। তার চোখে কিছুটা অবাক হওয়ার ছাপ, তবে সে কোনো উত্তর দেয়নি। আতিয়া, চোখে জল নিয়ে, কিছুটা কাঁপতে কাঁপতে বলল, হাজার হলেও সে আমার পিতা। কষ্ট লাগছে তার জন্য, মনটা আজকে কিছুতেই শান্ত হচ্ছে না। সে হাজারো ভুল করলেও আমাকে তো সে ভালোবাসাই দিয়েছে, তার জন্য অনুভূতিটা কঠিন হয়ে উঠছে। আমি কি তাকে দেখতে পারব? সে কি এখনও বেঁচে আছে? রুমের মধ্যে গাঢ় নীরবতা ছড়িয়ে পড়ল। আবরার কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আতিয়া মাথা নিচু করে রাখল, যেন সে তার কষ্টের মধ্যে হারিয়ে যাচ্ছে, আর আবরার তার নীরবতার মধ্যে কিছু ভাবছিল।